আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। এএফপিকে দেয়া জননেত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার 10-11 ঘন্টা আগে প্রকাশিত হয়েছে এবং সেটা আবার বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক জায়গায় আবার খবর হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা আসলে সবসময় আন্তর্জাতিক খবর। শেখ হাসিনার দেয়া এই সাক্ষাৎকারের কোন অংশটা গুরুত্ব দিতে হবে, কোন অংশটাকে তেমন গুরুত্ব দিতে হবে না, বা কিভাবে এই বক্তব্যগুলো পড়তে হবে, সেটা নিয়ে এই এই ভিডিওটা করছি। দেখুন, এর সাথে আরেকটা জিনিস আছে যে আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক আছে, সেখান থেকে প্রফেসর এ আরাফাতের ইউটিউবে জননেত্রী শেখ হাসিনা প্রকাশিত একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটারও একটু বিশ্লেষণ করে এই ভিডিওটা শেষ করব। জননেত্রী শেখ হাসিনা যথারীতি বলেছেন তিনি ফিরবেন, তিনি জানেন ফেরার চ্যালেঞ্জ কি, তাকে জেলে নেওয়া হতে পারে, ফাঁসি দিতে হতে পারে, এগুলোর জন্য মানে তাকে জেলে নেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য যারা বাংলাদেশ এখন দখল করে আছে তারা প্রস্তুত হয়ে আছে, এসব তিনি জানেন। কিন্তু তিনি ফিরবেন, তার ফেরার এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। এটা তো সঠিক কথা। যারা প্রথমেই শুনেছিলেন যে শেখ হাসিনা একটা ডেট দিয়েছেন ফিরবেন, আমরা যারা শেখ হাসিনার কর্মী কিংবা যারা শেখ হাসিনাকে চেনেন, শত্রু এবং মিত্রপক্ষে, সবাই জানেন যে শেখ হাসিনা এইরকম একটা কথা না বুঝে বলেননি, সিদ্ধান্ত না নিয়ে করেননি। এখন তিনি ফিরবেন, সোজা কথা। এই ফেরার ক্ষেত্রে যেসব রিস্ক আছে সেগুলা বলছেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা এগুলা বলছেন এই জন্য যে এই জিনিসগুলো বলতে হয়। উনি কি বলবেন? উনি কি বলবেন যে আমি গিয়েই তারেক রহমানের সরকারকে ফেলে দিব এবং আমি প্রধানমন্ত্রী হয়ে বসে যাব, এটা বলবেন তিনি? কিন্তু এটা বলবেন না। ফলে যে কথাগুলো বলা হয় সেটার উপর আসলে এমফাসিস করার দরকার নেই। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন, কারণ হলো বাংলাদেশটা 2024-এ যারা জঙ্গি উত্থান করেছে, পরবর্তীতে যারা দখল করেছে, তারা বাংলাদেশটাকে চালাতে পারেনি। আমাদের বক্তব্য পরিষ্কার, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউতে ওই বক্তব্যটা পরিষ্কার। মানে শেষের দিকে ইন্টারভিউর, এটা লিখিত ইন্টারভিউ ছিল, তিনি বলেছিলেন যে 2024-এর যে ছাত্র আন্দোলনের নামে যেটা হয়েছিল এটা ছিল অর্গানাইজড, প্ল্যান্ড, এটা ভায়োলেন্স ছিল এবং সরকার ফেলে দেওয়ার আন্দোলন ছিল, সুস্পষ্টভাবে বলেছেন। আর উনি ওইখানে যেটা নিয়ে সবাই ওনাকে খোঁচায় যে আপনি কি ক্ষমা চাইবেন, এক স্পষ্ট শেখ হাসিনা এটা নিয়ে কোনো কথাই বলেননি। তিনি বলেছেন যে যারা মারা গেছে তাদের সবার পরিবারের কাছে তিনি সমবেদনা জানান, কিন্তু তিনি যেটা বলেছেন যে রাষ্ট্র চালাতে গেলে একটা ছোট ঘটনা বা একটা ইনস্ট্রাকশন আইসোলেটেড দেখার কোনো মানে সেটাকে পৃথক করে দেখার কোনো সুযোগ নাই, সামগ্রিক বিষয়টা দেখতে হবে। সত্যকার হলো যে সামগ্রিক বিষয়টা আমরা বিভিন্ন বক্তব্যে বলে আসি, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর জঙ্গি উত্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, চিফ এক্সিকিউটিভ, রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা। সুতরাং তাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করার তা করতে হতো, কিন্তু তিনি সেটা করেননি। তিনি যেহেতু জঙ্গিদের মেরে ফেলছিল, জঙ্গিরা নিরীহ মানুষদের মেরে ফেলছিল, পুলিশ এই ধরনের আত্মঘাতী হামলার মুখে পুলিশ অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, সেনাবাহিনী ইতিমধ্যে পক্ষ ত্যাগ করে জঙ্গিদের পক্ষে চলে গেছে। এই অবস্থাতে শেখ হাসিনা চাননি যে আর মানুষ মরুক। সেই জন্য তিনি স্পষ্টভাবে তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তার একটা বক্তব্য, যেটা ইউনুসের দস্যুতন্ত্র প্রকাশ করেছিল, সেটাতে সুস্পষ্টভাবে আছে যে শেখ হাসিনা কোনোভাবেই চাননি একটা মানুষও মারা যাক। সেটাই ছিল স্পিরিট, এবং আমরা মনে করি যে শেখ হাসিনার সেই স্পিরিটটা মানে ওনার জন্য এজ এ হিউম্যান বিং কিংবা মানবতাবাদী রাষ্ট্রনায়ক এবং গণতান্ত্রিক মানসিকতার রাষ্ট্রনায়ক হিসাবে ঠিক আছে, কিন্তু আমরা মনে করি যে সেই সময় কিছু ভুল হয়েছিল। আর্মিকে মোটেই বাংলাদেশের রাস্তায় নামানোর দরকার ছিল না, আওয়ামী লীগ একাই যথেষ্ট ছিল। এখন আসলে ভেতর থেকে বোঝা যায় যে ওবায়দুল কাদেরই সঠিক ছিলেন, ছাত্রলীগই সঠিক ছিল, কিন্তু আসলে পরিকল্পনাটা ছিল না যে কিভাবে এটাকে মোকাবেলা করতে হবে, কিংবা ভারত যেভাবে তাদের ককরোচ আন্দোলনকে মোকাবেলা করেছে সেইভাবে এটা মোকাবেলা করা হয়নি। যা ভুল হওয়ার হয়ে গেছে, কিন্তু এইখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপবাদ সবাই দেয় সেটার কোনো ভিত্তি নাই, এবং সেটা আমরা মানিও না। শেখ হাসিনা সেটা সুন্দর জবাব দিয়েছেন, এবং যেগুলো আসলে মানে শোভন ভাষা, যেটাকে আমরা বলি যে ডিপ্লোম্যাটিক অ্যান্সার, সেটাই তিনি দিয়েছেন।
এখন চলে আসি যে শেখ হাসিনার যে বক্তব্য প্রকাশিত হয়েছে প্রফেসর এ আরাফাতের ইউটিউব থেকে হয়ে আওয়ামী লীগের ফেসবুকে যেটা শেয়ার করা হয়েছে, সেখানে অবশ্য জননেত্রী শেখ হাসিনা আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই বক্তব্যে যেটা থাম্বনেল করা হয়েছে সেটা আসলে সবচেয়ে মানে বক্তব্যটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অংশ নিয়ে থাম্বনেল করা হয়েছে। তিনি বলেছেন যে ওই একই কথা যেটা এএফপির সাক্ষাৎকারও আছে, যে হামলা মামলা জেল জুলুম মৃত্যু এগুলা জেনেও কিন্তু আমি এবং আমার কর্মীরা এসে দরকার হলে জেলে যাবে, এরকম একটা কথা। আমি পুরো থাম্বনেলটা ভুলে গেছি, কিন্তু শেখ হাসিনার বক্তব্যে আসলে এটা ছিল একেবারে ব্র্যাকেটের মধ্যে মার্জিনের একটা মন্তব্য। মূল বক্তব্যটা ছিল ইউনুস কে মানুষ চিনতে পেরেছে, বাংলাদেশের মানুষ মনে করত ইউনুস দেশ চালালে দেশের অনেক কিছু ভালো হবে, কিন্তু দেখা গেছে যে ইউনুস ভণ্ড প্রতারক শোষক, ইউনুস ডাকাত, ইউনুস একটা বাটপার। এইটা উনি ওনার মতো ভদ্রভাবে বলেছেন। আমরা তো শেখ হাসিনার বক্তব্যকে ভদ্রভাবে আমরা যেটা মিনিং সেটাই বলছি। তারপরে শেখ হাসিনা বলেছেন যে দেশের যে আজকে দুরবস্থা এটার জন্যই তাকে দেশে আসতে হবে। সত্য কথা হলো এটাই, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা তাদের সংগ্রামটা কিন্তু হলো মানুষের দুঃখ কষ্ট, মানুষের দারিদ্র ক্ষুধা এগুলোর বিরুদ্ধে সংগ্রাম। সেই সংগ্রামে তো এরা কেউ জড়িতই হয়নি, অর্থাৎ ইউনুস থেকে জঙ্গি থেকে শুরু করে বর্তমানে তারেক রহমানের সরকারও কিন্তু সেই জায়গায় কোনো ধরনের সুযোগ করতে পারছে না। আপনারা দেখেছেন যে গত অর্থ বছরের লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ এই 2026-এর মার্চ এপ্রিল মে জুন এই 4 মাসে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 2.2%, এবং তারেক রহমানের সরকারের প্রথম কোয়ার্টারেটা এখনো খবরে আসেনি, হয়তো 2-1 মাস পরে আসবে। তারা 6.5% জিডিপি গ্রোথ ধরেছেন, এটা কোনোভাবেই পূর্ণ হবে না। এই বছর 3 থেকে 3.5% জিডিপি গ্রোথ হবে। এইটাই আমি যত আমাদের অর্থনৈতিক মুরব্বী আছেন, মানে অর্থনীতিবিদ আছেন বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধেয় এবং যারা বোঝেন এই জিনিসগুলো, আমি তাদের সাথে আলাপ করে বলছি, তারা কেউই কিন্তু এটাতে আর কোনো ধরনের উন্নতি দেখতে পাচ্ছেন না। আমি নিজে অর্থনীতিবিদ না হলেও আমি অর্থনীতি প্রাইমারি খবরগুলো পড়তে পারি, বুঝি, এবং অর্থনীতিতে আমার একটা জেনারেল পাঠ আছে, এটা ধরে নিতে পারেন আপনারা। আমি কোনোভাবেই কিন্তু দেখি না যে তারেক রহমানের সরকার কোনোভাবেই 3.5-4%-এর উপরে জিডিপি করতে পারবেন। তার মানে হলো 2024-এর জঙ্গি উত্থান করে বাংলাদেশের যে কোমর ভেঙে দেওয়া হয়েছে অর্থনীতির, সেইটা আসলে আর পুনরুদ্ধার হবে না যতদিন এখানে হাজার হাজার কথা বলা হয়, কিন্তু যতদিন বাংলাদেশে এই জঙ্গিবাদ, যে জঙ্গিরা বাংলাদেশ দখল করেছে সেটার আধিপত্য যতদিন থাকবে, সোজা কথা এই জঙ্গিবাদের আধিপত্য উঠে যাওয়ার একটাই প্রমাণ হলো যে আপনি আর এই ফুয়াদ, আপনি শাহরিয়ার, আপনি মাসুদ জামাতের এই লোকগুলোর কোনো বক্তব্য যেদিন শুনবেন না, সেদিন আপনি হয়তো বুঝতে পারবেন যে তারেক রহমান এই ব্যাপারে সচেতন আছেন। যতদিন এদের বক্তব্য আপনি রাস্তায় দেখবেন, ফেসবুকে এদের হইচই দেখবেন, গালাগালি দেখবেন, চিৎকার দেখবেন, এদের ক্ষোভ দেখবেন, এদের বিকৃত অঙ্গভঙ্গি দেখবেন, এদের গোল চোখ দেখবেন, ততদিন বুঝতে পারবেন যে তারেক রহমান সরকার আসল জায়গায় হাতি দিতে পারেনি। অবশ্য এটা ছাড়াও আরো যে স্ট্রাকচারাল চেঞ্জের দরকার ছিল সেগুলো তো তারেক রহমান সরকারের কোনো দক্ষতা নাই। আমি তারেক রহমানের সরকারকে বলবো যে আপনারা যদি বাংলাদেশের মানুষের কাছে ভালো থাকতে চান, ভবিষ্যৎ রাজনীতি নিরাপদ করতে চান, আপনারা এগুলো নিয়ে একটু ভাবুন। কেন আপনারা 6 মাস রাষ্ট্র ক্ষমতায় আসার পরও বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে এক বিন্দু সুখবর নাই? এটা একটু ভাবলে কিন্তু তারেক রহমান সরকার হয়তো বা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর এইটা না ভাবলে, এমনকি তারেক রহমান সরকারের বিশাল প্রমোটার গুলাও কিন্তু বলছে যে রাষ্ট্র কিন্তু নীরব দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। দুর্ভিক্ষ যত সরব হতে থাকবে তত কিন্তু তারেক রহমানের ব্যক্তিগতভাবে ওনার স্টেক বাড়বে। তারেক রহমান দেখুন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে বিপদ হয়েছিল এটা তো কেটে গেছে, এখন তো ফেরার পালা। কিন্তু তারেক রহমান সাহেব এবং তার যে দুর্বল রাজনৈতিক দল, যদিও জনসমর্থনে সবল, কিন্তু কৌশলে বুদ্ধিতে তো রাজনৈতিক দলটা দুর্বল, জামাতের চেয়েও বিএনপি। কাজে তারা যদি ভাবেন তাদের মঙ্গল হবে। এবং আমি বরাবরের মতো রিপিট করছি যে আমি কিন্তু বিএনপির একজন সুহৃদ, আমি বিএনপির কোনোভাবেই শত্রু না। এবং বিএনপি বাংলাদেশে টিকে থাকুক, আওয়ামী লীগ টিকে থাকুক, যে কোনো ধরনের দ্বিদলীয় ব্যবস্থা কায়েম না করলে তো আসলে গণতন্ত্র হবে না। সেক্ষেত্রে বিএনপি যদি সঠিক পথে না আসে, এটা আসলে জাতীয় পার্টি বা অন্য কোনো আধা ধর্মীয় দলগুলো এটা পূরণ করবে। সেটা তারেক রহমান সাহেবেরই উচিত এবং তার দলের নেতা বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের উচিত এই জিনিসটা বিবেচনা করে দেখার। আমার যতটুকু পরামর্শ দেওয়ার বাইরে থেকে আমি সেটা দিলাম।
যে কথাটা বলে এই ভিডিওটা শেষ করব, শেখ হাসিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন সেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা ধরাশায়ী হয়েছে, সেটাকে রক্ষা করার কথা তিনি বলছেন। আমাদের জন্য এটা অত্যন্ত সুখবর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যত বক্তব্য রাখছেন সেখানে তিনি মুক্তিযুদ্ধের মূল্যবোধ বা মুক্তিযুদ্ধের চেতনার কথাটা তিনি বারবার আনছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি বারবার বলছি, বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগের আদর্শ, শেখ হাসিনার আদর্শ এবং বাংলাদেশের বেঁচে থাকা, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি জড়িত। মুক্তিযুদ্ধের চেতনাটা যদি ভুলও হয়ে থাকে তবুও এটার সাথে জড়িত, কিন্তু আসার কথা হলো মুক্তিযুদ্ধের চেতনা খাঁটি। সারা পৃথিবী মানব সভ্যতা তারপরে আপনার ইতিহাস অগ্রগতি লাভ করেছে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, যে অসাম্প্রদায়িক চেতনা, সেটার পথে। সুতরাং আমাদের তো এখানে ভয়ের কিছু নাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেইনি, এখন দিচ্ছি। এবং জননেত্রী শেখ হাসিনার বক্তব্য আমি যতবার শুনি আমি কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি আশাবাদী হচ্ছি। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় যদি অটল থাকি, আমরা যদি সেটাকেই আমাদের পথ বলে মনে করি, বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, আমরা বঙ্গবন্ধুর সম্মান পুনরুদ্ধার করতে পারবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই নিয়ে আরো অনেক বক্তব্য দেওয়ার আছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা কি, কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার শত্রুদের, সে যত বড় শিক্ষিত হোক, যত বড় জ্ঞানী হোক, ফিলোসফার হোক, কবি হোক, সাহিত্যিক হোক, এদের সবাইকে পাকিস্তানি সেকুলার হিসাবে চিহ্নিত করে একইভাবে বাংলাদেশের যে মূল শত্রু, ৭১-এর ঘাতক দালাল রাজাকার বাহিনী, তাদের সাথে একসাথে কিন্তু এক ব্র্যাকেটে ফেলে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে। বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বক্তব্যগুলো শেয়ার করবেন অন্যদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মনে হয় যে অযৌক্তিক কিছু বলেছি, প্রতিবাদ করবেন কমেন্টে এসে। আমি কিন্তু সংশোধিত হওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন যে হবিগঞ্জে কি হয়েছে। সেখানে জুলাই পদযাত্রা উপলক্ষে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে দুইজন, সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনারা সেখানে জনসভা করেছেন এবং তাদের যে স্বাভাবিক কথাবার্তাগুলো রয়েছে সেই কথাবার্তাগুলোই তারা সেখানে বলেছেন, নতুন কিছু নয়। তারা যে কথাগুলো বলেন বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, তাদের কতগুলো ক্ষোভ রয়েছে, কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণাগুলো তারা বলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা আমাদের জন্য যা কিছু করেছেন 2024 সনের জুলাই আগস্টে, তার প্রেক্ষিতে তাদের জবান থেকে যদি এরকম কিছু বক্তব্য আসে, হয়তো আপনার কাছে শালীন মনে হবে না, আপনার কাছে মনে হচ্ছে যে এটার কাঙ্ক্ষিত মান নেই, কিন্তু বুঝতে হবে যে এই কথাগুলো কেন তারা বলছেন। মূল ব্যাপারটা হলো যে আমাদের দেশে গত 17 বছর ধরে আওয়ামী লীগের যে শাসন আমল, সেই শাসন আমলের বিরুদ্ধে কার্যত আমরা কোনো শক্তিমত্তা প্রদর্শন করতে পারিনি রাজনৈতিক দলগুলো। ভারতে এই মুহূর্তে যেমন পুরো মোদী সরকারকে উল্টে দিয়েছে ককরোচ বাহিনী। সেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দল, আম আদমি পার্টি, এখন আসলে ভারতে একমাত্র সর্বভারতীয় যে রাজনৈতিক দল সেটি কেবলমাত্র ধরুন বিজেপি। অন্যান্য যে সকল দল মানে সবই আঞ্চলিক, এমনকি এখন যে কংগ্রেসের মতো দলও কিন্তু এখানে আঞ্চলিক দলে পরিণত হয়ে গেছে। এর ফলে নরেন্দ্র মোদীর যে অপ্রতিরোধ্য ক্ষমতা, তার বিরুদ্ধে দাঁড়ানোর কোনো ক্ষমতা অন্যান্য রাজনৈতিক দলগুলো নেই। সেখানে ককরোচ তেলাপোকা পার্টি, তারা পুরো দেশটাকে উল্টে দিল এবং একজন মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগে তারা বাধ্য করলো। ঠিক অনুরূপভাবে এই বাংলাদেশে শেখ হাসিনাকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাই কিন্তু একেবারে ত্রাহি অবস্থা তৈরি করে দিয়েছিল। তার সঙ্গে সাধারণ জনগণ, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, একটা পূর্ণতা পেয়েছে, কিন্তু কর্তৃত্ব এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। তো কাজেই তাদের সেই আন্দোলনের মাসটিকে তারা উদযাপন করবে, এজন্য আমাদের আসলে একটা ওয়াক ওভার তাদেরকে দেওয়া উচিত, একটা সার্টেন মানে লিমিট পর্যন্ত। তো সেটি 2024 সনে তারা বেশ সুন্দরভাবে করেছেন। 2025 সনে তারা সব জায়গাতেই করার চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেল যে 2025 সনে গোপালগঞ্জে গিয়ে
তারা মারাত্মকভাবে লাঞ্ছিত, অপমানিত হয়েছেন এবং এর জন্য বহু মানুষের প্রাণ ঝরেছে। এবং ওই সময় যদি সেনাবাহিনী সেখানে তাদেরকে উদ্ধার না করতেন, সেখানে অ্যাপাচি না পাঠাতেন, তাহলে হয়তো সেই দিন বৈষম্য বিরোধী যারা নেতা রয়েছেন তারা প্রাণে বাঁচতেন না। তো চিন্তা করুন, গোপালগঞ্জ, তো গোপাল তার সাথে সাথে আবার গঞ্জ আছে। এবছরও ঠিক অনেক জায়গাতে তারা গিয়েছে, কিন্তু হবির সাথে যে গঞ্জ আছে, হবিগঞ্জ, এই হবিগঞ্জে গিয়ে তারা বিপদে পড়েছেন। এখন এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেই নেতৃবৃন্দের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে গঞ্জ শব্দটি তাদের সাথে কুফা। আগামীতে তারা যে কোনো গঞ্জে যাবেন, 100 বার তাদেরকে দোয়া দরুদ পড়ে, তারপরে তাবিজ কবাজ করে, বান মেরে, নিজেদের শরীর বন্ধন তৈরি করে তাদেরকে এই গঞ্জে যেতে হবে। যেমন নারায়ণগঞ্জ, শায়েস্তাগঞ্জ, এরকম যে সকল গঞ্জ রয়েছে, গোপালগঞ্জ তো আছেই। তো যেই শহরগুলোতে গঞ্জ আছে সেখানে তারা ভবিষ্যতে সতর্ক হবেন। অধিকন্তু হবিগঞ্জ, এখানে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে নির্মম এবং নৃশংস ঘটনাগুলো ঘটেছে। বহু হত্যাকাণ্ড, থানা লুট, পুলিশের সাথে মারামারি, তারপরে এখানে প্রাণহানি সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় এখানে বেশি হয়েছে। তো কাজেই এখানে যেখানে ধরুন হতাহত বেশি হয়, সেখানে বহু পক্ষ, শত্রু এবং মিত্র সেখানে দাঁড়িয়ে থাকে। ফলে ওখানে আওয়ামী লীগের লোকজন ফাঁদ পেতে আছে, বিএনপির লোকজন ফাঁদ পেতে আছে, বৈষম্য বিরোধী যারা লোকজন ওখানে এই গত 2 বছর সেখানে তারা দাপট দেখিয়েছে। তো কাজেই এরকম একটা জায়গাতে তাদেরকে যে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল, সেই প্রস্তুতি নিয়ে তারা যাননি। অধিকাংশ সেখানে গিয়ে তারা নর্মাল ওয়েতে যে কথাবার্তাগুলো বলেছেন, আর তার প্রেক্ষিতে অনুষ্ঠান শেষে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। প্রথম দিকে অনেকে বলার চেষ্টা করেছেন যে এটা এনসিপির অভ্যন্তরীণ মারামারি। কেউ হয়তো এটাকে অনেকে নাটক বলার চেষ্টা করেছেন। এর কারণ ছাত্রদল লেখা যে জার্সি, এই জার্সি পরে অনেকে এখানে মারামারি করেছে। তাহলে ছাত্রদলের যে জার্সি পরে মারামারি করতে যাওয়া, এটা একটা নির্বুদ্ধিতা। মানে এরকম একটা অল্প বুদ্ধির মানুষ বাংলাদেশের কোনো জায়গাতে নেই। তাহলে এই জার্সি যারা পরলো তারা কারা, এটা ভাবতে হবে। প্ল্যান করতে মারামারি করা যায় না। এবং যদি ছাত্রদল জার্সি পরে তারপরে সে ডিক্লেয়ার দিয়ে তাদেরকে মারার জন্য প্রি প্ল্যান্ড ওয়েতে এখানে এই কাজগুলো করে থাকে, আমি মনে করি সরকারের এই বিষয়টি তদন্ত করা উচিত, দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত। এবং এই ধরনের জার্সি পরে মারামারির ঘটনা অতীতে ছাত্রলীগও করেনি, ছাত্র শিবির করেনি, যে গায়ে শিবিরের গেঞ্জি পরে, ছাত্রলীগের গেঞ্জি পরে তারা একসাথে সেই লাঠিসোঁটা হাতে নিয়ে প্রতিপক্ষের উপর হামলে পড়েছে, এরকম ঘটনা ঘটেনি। তো এখানে যদি তারা জার্সি পরে গিয়ে থাকে, সেটা সরকারকে কগনিজেন্সে দিতে হবে। আবার যদি শিবিরের লোক, এনসিপির লোক, ইভেন ছাত্রদলের লোক মূলত সরকারকে বিব্রত করার জন্য ছাত্রদলের জার্সি পরে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, সেটাও কগনিজেন্সে নিতে হবে। ইটস এ হিউজ ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস। দ্বিতীয়ত হলো যে এখানে যে অ্যাঙ্গেলে মারামারি হয়েছে, এখন আন্দোলনের একেবারে প্রথম সারির যদি আপনি 5-6 জন লোক ধরেন, তো সেখানে হাসনাত, সার্জিস, তারপরে নাহিদ, আসিফ মাহমুদ, সজীব, এই 4টি নাম আসে। পরবর্তীতে আবার যে নামগুলো সামনে চলে আসছে, আন্দোলনের সময় আমরা তাদেরকে ওইভাবে নেতা হিসেবে সামনে দেখিনি, এখন দেখা পড়ে পিছনে ছিল, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, মাহফুজ, এই নামগুলো আমরা এখন দেখছি খুব আলোচিত হচ্ছে, বাট এগুলো আসলে সেই 2024 জুলাই আগস্টের পেছনের সারিতে ছিল। হোয়াট এভার মেবি, আমরা ধরুন 1 ডজন এরকম নেতাদেরকে আমরা জাতীয় নেতা হিসেবে, এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ধরে নিলাম। এখন তারা তো আমাদের জন্য কিছু করেছে, তাদের জন্য একটা যাকে বলা হয় ন্যূনতম সম্মানবোধ আমাদের থাকা উচিত। আমাদের 52 ভাষা আন্দোলন, সেখানে যারা নায়ক ছিলেন, সালাম, রফিক, বরকত থেকে শুরু করে যারা আত্মাহুতি দিয়েছেন, তার বাইরে যারা এই ভাষা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু সারা জীবন এই ভাষা সৈনিক হিসেবে সম্মানিত হয়েছেন। এমনকি গোলাম আজম সাহেব, গাজীউল হক সাহেব, যারা সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছেন। তো স্বাধীনতার বিরোধিতা করেছেন, বদরুদ্দিন উমর স্বাধীনতার বিরোধিতা করেছেন, কিন্তু ওই ভাষা আন্দোলনে তাদের ভূমিকার কারণে জাতি কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে। 69 গণ অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছেন, যেমন তোফায়েল আহমেদ, তার নেতৃত্বে ডাকসু,
আজীবন তারা কিন্তু এই সমাজে সম্মানিত ছিলেন। ৭ই নভেম্বর যারা ঘটিয়েছেন, সেই হাসানুল হক ইনু থেকে শুরু করে অন্যান্য যারা, কর্নেল তাহের, এই জাতি কিন্তু তাদেরকে স্মরণ করে যে তারা না হলে বাংলাদেশ যে ধরনের একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছিল। জিয়াউর রহমান সাহেব এসে তিনি এই জাস্ট এখন তারেক রহমান সাহেব যেভাবে এসে প্রধানমন্ত্রী হলেন, তার বাবাও ঠিক ওইভাবে পরিস্থিতির মধ্যে পড়ে অল অন এ সাডেন হি বিকাম দ্য হিরো। আসলাম, দেখলাম, জয় করলাম। কিন্তু এরকম একটা আন্দোলনকে, এরকম একটা বিপ্লবকে ঘটানোর জন্য যারা কাজ করেছেন জাসদ দল হিসেবে আর মাস্টার মাইন্ড হিসেবে কর্নেল তাহের, এখন তাদের বিরুদ্ধে যত কথাই বলা হোক না কেন, এ জাতি যতদিন বাংলাদেশ থাকবে এই বিপ্লবীদেরকে, জাসদের এই বিপ্লবীদেরকে সবাই কিন্তু তাদের বীরত্বের জন্য মাথায় করে রাখবে। কর্নেল তাহেরকে যেভাবে ফাঁসিতে লটকানো হয়েছে, এর পক্ষে হাজারো যুক্তি আপনি দিতে পারেন, একটা যুক্তিও জনগণ মেনে নিচ্ছে না। তারা সবাই বলছে এই লোকটির প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। এটা হলো বাস্তবতা। একইভাবে মেজর জিয়াউদ্দিন, যারা বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার পরে প্রথম যারা, যাকে বলা হয়, গর্জে উঠেছিলেন যে আমাদের অস্ত্র, আমাদের শস্ত্র, আমাদের কোনো কিছু ভারতীয়রা নিয়ে যেতে পারবে না। ফলে কি হলো, এই জাতি একজন মেজর জলিল, সুন্দরবন একজন মেজর জিয়াউদ্দিন, তাদের কিন্তু অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে দেখে। পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছেন, সেই আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, সুলতান মোহাম্মদ মনসুর, হাবিবুর রহমান হাবিব, পুরো মানে সম্মিলিত যে ছাত্রদের যে নেতৃত্ব, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টি না, জাসদ, মানে অন্তত 1 ডজন 90-এর গণ অভ্যুত্থানের নেতা, তাদেরকে কিন্তু আমরা সম্মান করি। টিল নাও আমরা তাদেরকে সম্মান করি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সকল অকুতোভয় সৈনিক যারা আত্মাহুতি দিয়েছেন, সেই সেলিম, দেলোয়ার, দীপালি সাহা, আমরা তাদেরকে স্মরণ করি। পুরো এরশাদের জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা রাজনীতি করেছে, সেটা যে কোনো দলেরই হোক না কেন, আমরা এখনও তাদেরকে হৃদয়ে ধারণ করি। তো সেক্ষেত্রে 24-এর যারা গণ অভ্যুত্থান যারা করেছেন, তাদেরকে আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। আমরা কি, মানে এরা, আচ্ছা আপনি সার্জিস কী করেছে বলেন তো? সার্জিস, আপনি একটা ছোটো বাচ্চা ছেলে, বয়স অল্প, খাটো দেখতে, নির্বাচন করতে চেয়েছে, আর এখন নেতাগিরি করছে। এখন এই ঢাকা শহরে সার্জিস কয়জনের ঘর থেকে মা বোনের ওড়না টেনে নিয়ে গেছে, কয়জনের ঘরে ঢুকে তার টাকা ছিনতাই করেছে, কোন অফিসে গিয়ে মানে সে চাঁদাবাজি করেছে বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বেয়াদব, গালাগালি করে, আজে বাজে কথাবার্তা বলে, কিন্তু কার কাছ থেকে চাঁদা চেয়ে এসে চলছে বলেন তো? একটা চাঁদাবাজি, একটা দুর্নীতি, একটা অনিয়মের কথা বলেন তো? আপনি বলতে পারবেন না তো, কখনোই বলতে পারবেন না এই ছেলেগুলোর সম্পর্কে। আমরা কেন অধৈর্য হচ্ছি? তারা আমাকে গালাগালি করছে, আপনি গালাগালি করেন, তাদেরকে গালাগালি করেন, তারা তো নিষেধ করে নাই, তাদের সমালোচনা করেন, কিন্তু তাদেরকে বাঁশ দিয়ে কেন পিটাতে হবে, এবং এত দ্রুত তাদেরকে পিটাতে হবে কেন? এবং আমরা এই যে নির্মমভাবে তাদেরকে মারা হলো। এবং আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের লোক তো ভীষণ খুশি, মেরে দিয়েঙ্গে, মার দেঙ্গে। এখন তো দিল্লিতে গিয়ে সবাই, আমি তো হিন্দি ভাষা বলতে পারি না, তারা হিন্দিতে, হ্যাঁ, শালেকে পিটে দাও, হ্যাঁ, মেরে দাও, তারপরে হিন্দিতে মানে তারা এই সমস্ত কথাবার্তা বলছে, একেবারে নলি ছুটিয়ে দাও, আরও আগে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা হলো আওয়ামী লীগের বয়ান। এখন তারা করবে, তারা যেহেতু এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এক শ্রেণীর লোক, যেহেতু এরা তারেক রহমান সাহেবকে, এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি বলছে যে আপনি তো রাষ্ট্র ক্ষমতায় বসে প্রেম করা শুরু করেছেন স্ত্রীকে নিয়ে, আপনি এই যে বিভিন্ন জায়গাতে শোক আপ করে বেড়াচ্ছেন। এই কথা বলা কিন্তু এত সোজা না, এটা বিপ্লবীদের পক্ষে সম্ভব। আপনি মানে এটার অ্যাগেনস্টে যদি তারেক রহমান সাহেব নিজে বলতেন, তার লোকজন বলতেন যে না, এটার পক্ষে যুক্তি আছে, সেটা অনেক ডিসেন্ট হয়ে হতো। কিন্তু কথা না বলে এখন তার টেংরি ভাঙতে হবে, তাকে বাঁশ দিয়ে পিটাতে হবে। আই ডু নট সাপোর্ট ইট। আবার তিনি সালাউদ্দিন সাহেব সম্পর্কে অভিযোগ করছেন যে উনি তো এসালামের লোক, এসালাম ওনাকে চালাচ্ছে, উনি দেশ চালাচ্ছেন, পুরো দেশই তো এসালাম চালাচ্ছে, এসালামের রাষ্ট্রপতি, এসালামের শেখ হাসিনা, এসালামের শেখ রেহানা, এসালামই তো এখন সারা বাংলাদেশ চালাচ্ছে। আচ্ছা, আপনি এই কথার উত্তর দেন না। এই যে কথাগুলো সে বলছেন, এই কথাগুলোর উত্তর দেন। তারা
যে সকল দুর্নীতির অভিযোগ চলছে, চাঁদাবাজির কথা বলছে, এগুলোর ব্যাপারে এগুলোর তো প্রত্যেকটা কথারই উত্তর আছে। অনেক সুন্দর, সুন্দর উত্তর আছে। কিন্তু তাদেরকে ব্যক্তিগতভাবে মানে তারা তো সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, অন্য যেকোনো ব্যক্তির সঙ্গে এদের কারোর তো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাত নেই। আর তারা এখন যে পর্যায়ে আছে ভুলে গেলেও মানে আগামী এই মানে যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে, জিন পরি এসে যদি তাদেরকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না বানিয়ে দেয়, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামীতে একটা এমপি হবে, এটাই দুরূহ বিষয়। তো সেক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন এগেনস্টে তারা যেভাবে আওয়াজ তুলছে, এই আওয়াজগুলো তো আসলে বিএনপির জন্য অনেক ভালো। মানে সরাসরি প্রধানমন্ত্রীকে, তার পরিবারকে, আমাদের দেশে তো প্রধানমন্ত্রী হলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তার পরিবার নিয়ে কোনো রাজনৈতিক সমালোচনা করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হলে তো ও মাই গড, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, যার হাতে লাঠি আছে। সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ক্যান্টনমেন্ট নিয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু এই যুবকেরা কিন্তু সেই ট্রেডিশনটা ভেঙে দিয়েছে। আপনার দৃষ্টিতে সেগুলো অশালীন মনে হতে পারে, সীমা অতিক্রম হতে পারে, আমাদের ট্র্যাডিশনের বাইরে। কিন্তু আপনি সারা জীবন ঘুমটা দিয়ে থেকেছেন, মানুষকে সম্মান করেছেন, কিন্তু আপনাকে একেবারে বলাৎকার করে, একেবারে পেছন দিক থেকে বলাৎকার করে আপনাকে প্রেগন্যান্ট করে ছেড়ে দিয়ে গেছে বিভিন্ন স্বৈরের শাসক। আর সেই প্রেগন্যান্সি থেকে এরাই কিন্তু বাঁচিয়েছে। তো কাজেই এদেরকে পলিটিক্যালি মোকাবেলা করাটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। কিন্তু সেটা না করে তাদের বিরুদ্ধে তারা কথা বলছে, তাদের বিরুদ্ধে কলমও নয়, সরাসরি ডাইরেক্ট বাঁশ। আর সে বাঁশ কি, যেন তেন বাঁশ না, বিশাল 10-12 হাত লম্বা বাঁশ দিয়ে তাদেরকে পেটানো হচ্ছে। এই জিনিসগুলো মানে ভালো ফলাফল আনবে না, কারো জন্যই ভালো ফলাফল আনবে না। এখনো রক্তের দাগ শুকোয়নি, এখনো বাতাস থেকে বারুদের গন্ধ যায়নি, এখনো জুলাই আগস্টের যারা আহত তাদের ঘা শুকোয়নি। কাজে এত দ্রুত যদি আমরা সব কিছু ভুলে যাই এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, এবং মানে যার কারণে মানে সিন্নি খেলাম, সেই মোল্লাকে চিনলাম না, মোল্লার কারণে সিন্নি, এরকম পার্লামেন্টের মজার মজার কথাগুলো হচ্ছিল, সেই মোল্লাদেরকে আমরা এখন ভুলে যাচ্ছি। তো কাজেই আমি মনে করি যে এই জুলাইকে কেন্দ্র করে হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে, সেই বিষয়গুলোর একটা রাজনৈতিক সমাধান দরকার। যেমন এই বছর তারা গোপালগঞ্জে যায়নি, এটা একটা ভালো সিদ্ধান্ত, গোপালগঞ্জে যায়নি। কিন্তু এই যে তারা যে হবিগঞ্জে গেলেন এবং হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনায় এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদের মুরব্বী আছে জামা, তাদের বোঝা উচিত, বলা উচিত আসলে এই ঘটনাটা কেন ঘটলো। দ্বিতীয়বার যেন এই ঘটনা জামাত এনসিপির পক্ষ থেকে না ঘটে। আবার সরকারের পক্ষ থেকেও এখানে সহনশীলতা দেখানো এবং এই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচার করার মধ্যে কিন্তু সরকারের অস্তিত্ব, সরকারের দীর্ঘস্থায়িত্ব এবং সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।